আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে টি-20 ধামাকা। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2021-এর প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, এবং এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। তবে তার আগে উদ্বোধনী ম্যাচে ওমান এবং পাপুয়া নিউগিনি মুখোমুখি হবে। এই ম্যাচ তো বটেই, এবং আজ থেকে পুরো বিশ্বকাপ জুড়ে আপনাদের সঙ্গে আমরা থাকবো ফ্রি হিট নিয়ে। আমি রাকিবুল হাসান সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে অনুষ্ঠানের শুরুতেই আমরা বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচের প্রিভিউ দেখে নিতে চাই। অনেকখানি রিকভারি হয়েছে এবং ইনশাআল্লাহ হোপফুলি আমি আগামী ম্যাচে ইনশাআল্লাহ আশা করি আমি পার্টিসিপেট করতে পারবো। সাকিব ইজ ফুললি অ্যাভেলেবল, ইনশাআল্লাহ হি উইল বি উইথ আস এট দ্য গ্রাউন্ড যখন আমরা প্র্যাকটিস স্টার্ট করব, এবং হি ইজ ওকে। আমার কাছে মনে হয় যে আমাদের যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন মেন্টালি। তাহলে হয়তো বা প্রবাবলি আমরা যদি ইনকেস উইকেট স্লো হয় বা বাউন্স স্লো হয়, আমরা জানি না, বা স্পোর্টিং উইকেট হয়, তাহলে আমরা ওই অ্যাডাপ্টেবিলিটি আমাদের মধ্যে থাকবে এবং ওই মেন্টালিটি আমাদের ক্লিয়ার আছে। খুব একটা বদার্ড না উনি কি বলেছেন। আমার মনে হয় যে আমি প্রথমে একটা কথা বললাম যে আমরা আমাদের খেলার সামর্থ্য সম্পর্কে জানি, এবং আমি আশা করি এজ এ টিম আমরা আমাদের বেস্ট গেমটাই ইনশাল্লাহ মাঠে দিব। ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় ছিল টিম টাইগার্স। হঠাৎ করেই তা যেন উধাও হয়ে গেছে, যার বড় কারণ ব্যাটসম্যানদের ফর্মহীনতা। অন্যদিকে হুঙ্কার দিয়ে রেখেছে স্কটল্যান্ড। তবে টাইগার অধিনায়ক আশাবাদী এই ম্যাচে জ্বলে উঠবে তার দল। উইনিং মোমেন্টাম দিয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটা সবসময় ইম্পর্টেন্ট, সেই কারণে বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরুর জন্য। আর এই ম্যাচ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ। জাভেদ ভাই, বিশ্বকাপ টি-20, বাংলাদেশ তো দল হিসাবে টি-20-তে খুব ভালো না, মানে একটু নেতিবাচকভাবেই শুরু করলাম যে আমরা যেভাবে ওয়ানডেতে ভালো, টেস্ট আর টি-20-তে অতটা ভালো না। তো ফলে আপনার কাছে কি মনে হয় যে এইবারের বিশ্বকাপটা কি সেই অপূর্ণতা ঘুচানোর একটা মিশন হতে পারে? যদি আপনি পজিটিভ চিন্তা করেন অবশ্যই একটা সুযোগ থাকে, কেন আপনি একটা ভালো প্লেয়ার বা ভালো দল কখন এস্টাবলিশড হয়, এমনি তারা কন্টিনিউ থ্রু দ্য ক্যালেন্ডার কী খেলে ওই পারফরমেন্স কাউন্ট হয়। বা তার সাথে বড় ইম্পর্টেন্ট, যখন আপনি এই টাইপের বড় স্টেজে আপনি যখন টপ ক্রিকেট খেলবেন তখন আপনি আরও এস্টাবলিশড হন। টি-20 ফর্মেট যখন প্রথমে আসছিল আমরা মনে করছিলাম খুব সহজে আমরা পার পেয়ে যাব, যেহেতু ছোট ফর্ম্যাটের খেলা অলওয়েজ পার্থক্য কমে যায় ভালো দল আর একটা নর্মাল দলের সাথে। বাট ওই জায়গায় একটা আমরা কখনো চিন্তা করি নাই যে পাওয়ার ক্রিকেট বলে কথা আছে। তো ওইটা যেমন ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গিয়েছে, ইন্ডিয়া নিজেকে চেঞ্জ করেছে, আমাদের মাহমুদুল্লাহ মুশফিক নিজেকে চেঞ্জ করেছে, তারা ওয়ানডেতে স্ট্রাইক রেট 70-75, ওই জায়গাটা আপনি 120-125 করছে। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপ একটা সুযোগ তো অবশ্যই আছে। বাট যে কোনো ওয়ার্ল্ড কাপ ভালো নোট, আমি যতটুকু ওয়ার্ল্ড কাপ দেখেছি বা আমি খেলেছি, ভালো নোট করে শুরু করলে ওই ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ ভালোই খেলেছে, বাকি সময়টা সহজ হয়ে যায়। এক্স্যাক্টলি, কারণ এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি উইদিন নাইট আপনি বাজে প্লেয়ার হয়ে যান না, উইদিন নাইট আপনি টপ প্লেয়ার হয়ে যান না, টোটাল প্রসেসের মাধ্যমে এই জায়গাটা আসেন। কিন্তু ওই একটা বড় স্টেজে আপনার মেন্টাল কতটুকু আপনার স্ট্রং, মিডিয়া থাকে, ইলেকট্রিক মিডিয়া থাকে, এক্স প্লেয়ার কমেন্টস থাকে, তো অনেক কিছু মিলে একটা প্লেয়ার যখন ওইগুলোকে অ্যাবজর্ব করে মাঠে গিয়ে এক্সিট করে তখনই ওটা হয় বেস্ট পারফরমেন্স। আমার বিশ্বাস যে আমাদের কিছু প্লেয়ার আছেন যারা ভেরি মাচ ওয়াস্টলি এক্সপিরিয়েন্স, এরা অবশ্যই বড় স্টেজে খেলা পছন্দ করে।
যেটা সাকিব আল হাসান একবার ওয়ার্ল্ড কাপে যে উনি মেসেজ দিয়েছেন কি আমি আইপিএলে একটু আনলাকি ছিলাম, এটা আমি কোথায় কি করলে যে বাংলাদেশ আরও এস্টাবলিশ বা আমি আরও এস্টাবলিশড হব, তো ওইটা একটা মেসেজ দ্য সেম। আমার কাছে মনে হয় যে প্লেয়াররা ওইভাবে চিন্তা করে, যেটা ওয়ার্ল্ড কাপ T20 আমরা 2টা নোট ভালো করে শেষ করেছি কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। হ্যাঁ, বিফোর ওয়ার্ল্ড কাপ 2টা ম্যাচ আমরা ভালো খেলে হেরে গিয়েছি। ক্রিকেটে একটা অলওয়েজ মানে চিন্তা মানে মেন্টাল থাকে কি আমি আমার পিছনে চিন্তা করবো না, আজকে নতুন ফ্রেশ ডে, যেহেতু তারা এক্সপিরিয়েন্স আছে, উইকেট আরও 1000 টাইম বেটার হবে আইসিসি ইভেন্ট বলে কথা। ব্যাটসম্যানরা আমার কাছে মনে হয় যতটা স্ট্রাগলিং করেছে আমাদের হোম কন্ডিশনে ওখানে তো স্ট্রাগলিং করবে না, বাট ওই একটা জায়গায় যে বোলিংটা খুব চ্যালেঞ্জিং হবে, বাট ওই জায়গায় একটা প্লাস পয়েন্ট বলবো আমাদের সাকিব এবং মুস্তাফির মতো বোলার আছে, এক্সপিরিয়েন্স। ইভেন নাসুম ফর্মে আছে, নাসুম ফর্মে, বাট উনি প্র্যাকটিস ম্যাচ যত ভালো খেলেনি, এখন ট্রু উইকেট উনি কেমন বোলিং করেন এটা ভেরি আচ্ছা ইম্পর্টেন্ট। আপনি যেহেতু এর মধ্যে এক ধরনের সামারাইজ করে ফেলেছেন যে বাংলাদেশ দুটো সিরিজ ভালো খেলে গেছে দেশের থেকে, উইনিং নোট নিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, কিন্তু ওখানে যে আবার 2টা প্রস্তুতি ম্যাচ হেরেছে যেখানে আয়ারল্যান্ডের কাছেও হার আছে। এখন এই যে প্রস্তুতির কথাটা আমরা বলছি, আমরা ঘরের মাঠে মানে আমরা কিছুটা সমালোচনা করেছিলাম সবাই মিলেই যে উইন করার পর উইকেট নিয়ে একটা সমালোচনা ছিল, সেই কারণেই কি এখানে প্রস্তুতি ম্যাচে যে একটু হোঁচট খাওয়া, যে ভিন্ন একটা উইকেট এক ধরনের? আপনি যদি এটা অ্যালার্ম বলেন এটা হতে পারে, কারণ আমরা কিন্তু আগেই বলেছিলাম কি আমরা যেভাবে ব্যাটিং প্র্যাকটিস চেয়েছিলাম সেটা কিন্তু করতে পারিনি, মানে টপ টু বটম ব্যাটিং নিয়ে স্ট্রাগলিং করেছে, আমাদের ব্যাটিং এর জন্য এই সিরিজ জয়লাভ করিনি। উইকেটের কন্ডিশন উইকেটটাও ব্যাটসম্যানদের ছিল না, উইকেটের কন্ডিশন আমাদের বোলাররা আরও এক্সট্রাঅর্ডিনারি বোলিং করে জয়লাভ করেছে। আর এটা হচ্ছে আমার কাছে মানে যেহেতু আইসিসি ইভেন্ট, আইসিসি গ্লোবালি এত স্পন্সর থাকে, সব কিছু থাকে, চাবেই কে 4 ছক্কা, কেন দর্শক কিন্তু আমাদের 4 ছক্কা দেখতে আসে, তো ওই একটা জায়গায় অপোজিট হবে। দেখা গেলো সৌম্য সরকার এখানে কোনো স্ট্রোক খেলতে পারেনি, বা শেখ বা লিটন বা মাহমুদুল্লাহ, ওরা ওখানে আমার মনে হয় অনায়াসে সুযোগ থাকবে স্ট্রোক খেলার, ট্রু উইকেট থাকবে আমার বিশ্বাস। বাট আমি এটা আগেও বলেছি যে বোলিংয়ের জন্য চ্যালেঞ্জ হতে পারে, তো ওই একটা জায়গায় কিন্তু আমরা ম্যাচ ভালো খেলি নেই এই 2টা প্র্যাকটিস ম্যাচ। বোলিং কিন্তু, ব্যাটিং তো আমরা তো ভালো করিনি, বাট তার সাথে মুশফিক রান করেনি, বাট এটা সব হচ্ছে কি আপনার মেন্টাল, আপনি কিভাবে চিন্তা করছেন। আপনি তখনই এই জন্য ক্রিকেটে বলে যে এক্সপিরিয়েন্সকে আমরা ইম্পর্টেন্ট কেন দিই, যখন আপনার খারাপ সময় বড় স্টেজে আপনি কিভাবে নিজেকে রিকভারি করেন বা এক্সিট করেন। এই কারণে কি আপনার মনে হয় যে গতকাল স্কটল্যান্ডের কোচ একটা আপত্তিকর কথাই বলেছেন, এটা খুবই আপত্তিকর একটা কথা প্রেস কনফারেন্সে, তিনি বলেছেন বাংলাদেশকে তারা ওমান এবং পাপুয়া নিউগিনির কাতারেই ধরছে। এখন এটা কি ওদের দলকে বুস্ট আপ করার জন্য, না আসলে তো কথাটা আপত্তিকর? আসলে হ্যাঁ, যেহেতু বাংলাদেশ টেস্ট খেলে পূর্ণাঙ্গ টেস্ট, এটা আসলে ফ্রন্ট অফ মিডিয়া বলা দরকার ছিল না, বাট তারপরও হতে পারে। আমি জানি না কোন দেশের কোচ, মানে স্কটল্যান্ডের কোচ, মানে এই ম্যাচ সামনে রেখে ওনার নিজের দেশ কোনটা? আচ্ছা, তো ওই একটা জায়গায় মনে হয় হয়তো অনেক সময় মাইন্ড গেম খেলে, যেমন সচিন টেন্ডুলকার বলে যে উনি আউটসাইড দ্য অফিসটা অস্ট্রেলিয়া যখন যেত উনি একটু দুর্বল বাউন্সি বলে, ওই একটা মেসেজ দেওয়ার জন্য বাংলাদেশ টিম কিন্তু টপ ফেভারিট, বাংলাদেশকে প্রেশার দেওয়ার জন্য এই মেসেজটা হতে পারে। বাট তারপর আমি মনে করি ফ্রন্ট অফ মিডিয়া যারা ক্যাপ্টেন হোক, কোচ হোক, এমন কিছু যেটা আপনি বলেন আপত্তির কথা না বলে, যাতে পার্সোনাল যে হার্ট করে, ওই একটা হওয়া উচিত। আরেকটু উনি প্রফেশনালভাবে বলতে পারতেন। তারপর আমার মনে হয় এন্ড অফ দ্য ডে এটা হয়তো মুখের লড়াই বা মেন্টাল লড়াই, ওই জন্য এটা কমেন্ট করেছেন দলকে বুস্ট আপ করা হোক বা বাংলাদেশকে এক্সট্রা প্রেশার। আরেকটা কারণও কিন্তু হতে পারে, বাংলাদেশ 2টো প্রস্তুতি ম্যাচ হেরেছে আর স্কটল্যান্ড 2টো প্রস্তুতি ম্যাচ জিতেছে, তো ফলে এই যে একটা বিষয়, এটাও বোধহয় তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করতে পারে। এটা হতে পারে, কিন্তু মেইনই হচ্ছে যে বাংলাদেশ দলকে খেলছে তারা, মেইনই হচ্ছে বাংলাদেশ দলকে একটা এক্সট্রা প্রেশার দেয়। আজকে বাংলাদেশ জয়লাভ করলে কিন্তু এটা নরমাল, না এটা নরমাল, কিন্তু বাংলা হেরে গেলে এটা নিউজ। কিন্তু আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যাবেন এটা নরমাল, আপনি অস্ট্রেলিয়াকে হারাইলে ওটা বাংলাদেশের নিউজ, বাংলা অস্ট্রেলিয়াকে পরপর 4টা ম্যাচ পরাজিত করেছে। আচ্ছা, আপনি মুশফিকের কথা বলছিলেন, শুধু মুশফিক না, আমাদের টপ অর্ডার কিন্তু 2টা প্রস্তুতি ম্যাচে রান করতে পারেনি সেভাবে, সেখানে লিটন অধিনায়কত্ব করেছেন, রিয়াদের ইনজুরি ছিল, আজকে তিনি খেলবেন, তো সব মিলে আমাদের যে ব্যাটসম্যানদের উপর একটা আস্থা রাখার কথা সেই জায়গাটা কিন্তু একটু নড়বড়ে থাকছে, যদিও আজকে প্রথম লড়াই, সেই নড়বড়েটা আসলে কি একটু দুশ্চিন্তায় ফেলছে কিনা? আপনার T20 একটা এমন ফরম্যাট, আপনাকে ইটস নট গ্যারান্টেড। আপনি যেমন 50 ওভার্স ম্যাচে, ওডিআই ম্যাচে আপনার একটা ঝালাই করা বা রিকভারি করার অনেক সুযোগ থাকে, টেস্ট ম্যাচ তো সবসময় থাকে। তো T20 একটা এমন ফরম্যাট কি আপনি যেমন টপ প্লেয়ার প্রচুর, পরপর 3টা 50, কিন্তু উইদিন সেকেন্ড 3টা 0 সুযোগ কম থাকে। সেম বোলিং এর ক্ষেত্রে আপনি 4টা ডট বল 2টা 6 করে 12 হয়ে গেল। তো ওই একটা জায়গায় আপনি যেভাবে স্বস্তিও বলছি, আবার চিন্তার বিষয়ে বলছি, যেহেতু আপনি ফুললি আপনার টিমটা যে মাহমুদুল্লাহর মতো প্লেয়ার বা মুশফিক রান করছে না, কিন্তু আবার এটা প্লাস পয়েন্ট আছে যদি মুশফিক
25-30 বল খেলে, ও কিছু না করলে 45 করবে, 40 করবে। ওই একটা জায়গায় সুযোগ থাকে কেন, মানে নেগেটিভ চিন্তাটা কম ভর করে। আর আলটিমেটলি কি হয়, একটা যে প্লেয়ার টপ ফর্ম উইদিন 4 ম্যাচ অফ ফর্ম হয়ে যায়। সমস্যাটা যদি বলি, আমরা জিম্বাবুয়েতে টপ ম্যান অফ দ্য সিরিজ 2টা 50 আসলো, উইদিন নাইট 4টা ম্যাচ খেলে অফ ফর্ম। তো ওই একটা জায়গায় সুযোগ থাকে যে প্লেয়ারকে তাড়াতাড়ি যেভাবে ফিরে আসার। যেহেতু আমাদের এটা সুযোগ আছে, T20 ফর্ম্যাট একটু আরও ট্রু উইকেট থাকবে আমার বিশ্বাস। তো ওইটার জন্য আমার মনে হয় আর এক্সপিরিয়েন্স ওই জায়গাটা, সে হয়তো অনেক প্লেয়ার এমন থাকে যেমন সাকিবের মতো প্লেয়ার, ও নর্মাল প্রিমিয়ার লিগে এত ইম্পর্টেন্ট দেয় না, ও বলে আমি মেন খেলবো বাংলাদেশ টিমের ম্যাচ, বা বিপিএল এত ইম্পর্টেন্ট দেয় না। তো এই টাইপের যারা চ্যাম্পিয়ন প্লেয়ার, মুশফিকের মতো প্লেয়ার বলেন, মাহমুদুল্লাহর মতো, তো ওরা অবশ্যই ওরার মাইন্ডসেটে এমন থাকে কি আজকেই মেন ম্যাচ, আজকে আমি পারফর্ম করবো। ওই একটা জায়গায় প্লাস পয়েন্ট হতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা বাংলাদেশ প্রসঙ্গে তো আবার আসবো, তার আগে একটু ভেন্যুর দিকে তাকাতে চাই। ওমান একটা বড় আয়োজন তারা করতে যাচ্ছে, তাদের ক্রিকেট কিন্তু যে খুব পরিচিত ছিল বা খুব বড় শক্তি এরকম না, তাদের জন্য এটা একটা বিরাট ঘটনা এই বিশ্বকাপ আয়োজন। তারাও প্রথম ম্যাচ খেলবে। তার আগে আমি একটু ভেন্যুর বিষয়ে বলতে চাই। ভেন্যুটায় উইকেট আমরা যা শুনছি বা রেকর্ড যা দেখছি, তাতে দেখা যাচ্ছে যে রান চেস করাটা, মানে 30 ম্যাচ হয়েছে এখানে T20, তার মধ্যে 19টা হচ্ছে রান চেস করে আর 10টা হচ্ছে প্রথমে ব্যাট করে। তো সেক্ষেত্রে এই হিসাব নিকাশগুলো কি বলছে যে টসটাই কি ইম্পর্টেন্ট হবে, মানে কি হবে টসে? একটা হচ্ছে বৃষ্টির বাগড়া, ময়েশ্চার বা সকালে ম্যাচ কিনা, এটা একটা ইম্পর্টেন্ট হয়। আবার T20 তো সবই বিকালে, সব বিকালে, ওটাই ওই 3টা কারণে একটা। এটার পরেও একটা থাকে টিম কোনটা কমফোর্টেবল, কে বাংলাদেশ চাচ্ছে যে আমরা এদের সাথে আমরা চেস করব, বা আমাদের বোলিং লাইন স্ট্রং, আমরা ব্যাটিংয়ে একটু প্রেশারে আসি, আমরা প্রথমে ব্যাটিং করে ফেলবো, তারপর তো আছে ভাগ্যর ব্যাপার। তো এটা সব কিছু ঝাঁপিয়ে বা ছাপিয়ে ইম্পর্টেন্ট থাকে যে টিম কি চিন্তা করে। আমি এটা অবশ্যই এই কাজের ব্যাপার থাকবে, কেন যেহেতু যে ময়েশ্চার বা সকালের খেলা বা বৃষ্টির বাগড়া না থাকলে টিমের যেটা প্ল্যান, আমার মনে হয় ওটাতে যাওয়া উচিত। এক হিসাবে আপনি নিশ্চয়ই এই আস্থাটাও রাখছেন যে আইসিসি ইভেন্টে উইকেট মানে উইদিন 3 ঘন্টা অনেক বেশি বদলে যাওয়ার কিছু নেই। অবশ্যই না, অবশ্যই। যদিও যে বললাম বৃষ্টির বাগড়া কাভার থাকে, একটা ময়েশ্চার তৈরি হয়, বা অনেক সময় সন্ধ্যার খেলা যেহেতু আপনি ডিউ হয়, ওই একটা ব্যাপার থাকে, বলরা গ্রিপ করতে পারে না, তাহলে আমরা আগে বোলিং করে ফেলি, ওইটা একটা বাগড়া থাকে। বাট ওইটা ছাড়া যদি নর্মাল থাকে, আমাদের স্ট্রেন্থটা কোথায়? ওদের স্ট্রেন্থ না, আমার স্ট্রেন্থটা কোথায়? আমাদের বোলিং আমরা 140-150 করে ফেললে এটা আটকাতে পারবো। তখন আমরা চিন্তা করি যে না, আমরা আগে ব্যাটিং করে নিই, প্রেশারলেস ব্যাটিং। আবার চিন্তা করি না, আমরা যদি কমে আউট করতে পারি তাহলে আমরা চেষ্টা আমাদের জন্য সহজ হবে। এটা একটা টিমের প্ল্যান, টিম কিভাবে চিন্তা করে। এখন কিন্তু বড় রান দেখার জন্য চেস করতে চায় অনেকে, মানে আমি আগে জেনে নিতে চাই যে আমাকে কি স্লো ব্যাটিং এই হবে নাকি অনেক বেশি মারমুখী থাকতে হবে। দেখেন 90% ট্রু উইকেটে মানে আমার সবাই চেস করতে চায় T20 এখন। হ্যাঁ, 90% কেন, কে সে জানে ক্লিয়ার ম্যাচ, কিন্তু আপনি 100 জন প্রথমে ব্যাটিং করেন, ইউ ডোন্ট নো যে আপনার কোনটা সেফ স্কোর, স্পেশালি T20 ফরম্যাটে। একদম যে আপনার ওয়ান ডেতে আপনি 300 প্লাস করলেন, আপনি একটা সেফ। কিন্তু এখানে এমন খেলা হয়ে গেছে 220ও আপনার সেফ না। তো আপনি স্টার্ট 6 ওভারে আপনি অ্যাটাক করে ফেললেন, আপনি ইউ আর ইন গুড পজিশন। 6 ওভারে 70 রান, আপনি অ্যাভারেজ চলে আসতে 8.5, উইচ ইজ ভেরি মাচ ইজি। ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় এই জন্য টিম প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে এটা প্ল্যান করবো, বা আমি চেজে কমফোর্টেবল কি না। যেটা বাংলাদেশ 2 বছর আগে কিন্তু ওয়ান ডেতে 3 কন্টিনিউ ভালো খেলেছে, বাংলাদেশ চেস করতো ভেরি মাচ, যেহেতু রিয়াদ ওই জায়গাটা ফিনিশিং ভালো দিয়েছে, তো সাকিব মুশফিক আউটস্ট্যান্ডিং ফর্মে ছিল। তো ওই একটা জায়গায় ব্যাপার থাকে যে টিম কি চিন্তা করছে, প্লেয়ার যতই কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, পুরো দল কি চিন্তা করছে, মানে এক্স্যাক্টলি। আর যেহেতু এখানে সুযোগ কম ফিরে আসার, 120 বলের খেলা, আপনি 1 ওভার খারাপ করলে আপনি ছিটকে যাচ্ছেন। আপনি 6 ওভার যদি অ্যাডভান্টেজ না নিতে পারেন, 180 চেজিং, আপনি একদম ছিটকে যাচ্ছেন। তো ওই একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট এভরি বল, স্পেশালি T20 ফরম্যাটে। আমরা তো বাংলাদেশ ম্যাচ নিয়েই অনুষ্ঠানের বেশিরভাগ অংশ জুড়েই কথা বলবো, তবে ছোট করে একটু টাচ করে আসতে চাই যে ওমান এবং পাপুয়া নিউগিনির ম্যাচ, সেটা দিয়ে কিন্তু শুরু হচ্ছে বিশ্বকাপটা। এটাকে আপনি বাছাই পর্বও বলা যায়, আবার প্রথম রাউন্ডও বলা যায়, কারণ এখান থেকে 2 গ্রুপ থেকে দুটো 4টা দল মূল পর্বে যাবে। তো ওমান সেখানে স্বাগতিক হিসাবে পাপুয়া নিউগিনির সঙ্গে ডেফিনেটলি ফেভারিট বলবেন, 4টার ম্যাচ আছে। অবশ্যই, কিন্তু আমি যেটা আপনি স্টার্টিংয়ে বলছেন যে ওরা কখনো ক্রিকেট ওইভাবে, আমরা যদি আজকে ক্রিকেট না হতো আমরা জানতাম না যে ওমান ক্রিকেট খেলে। এটা কিন্তু মজার ব্যাপার, এটা একটা মেসেজ যে বাংলাদেশ আজকে গত 21 বছর যাবত আমরা টপ ক্রিকেট খেলছি, মানে টেস্ট ম্যাচ। আমরা 2000 টেস্ট পেয়েছি, এর আগে তো আমরা খেলেছি। বিফোর আইসিসি একদম নর্মাল ক্রিকেট ছিল আমাদের, নো এনসিএল, নো বিসিএল, জাতীয় লিগ, ওয়ানডে তো সেই 86 থেকে খেলি আমরা। হ্যাঁ, তো ওই একটা জায়গায় কিন্তু আমরা এখনো ওইভাবে আমরা অনেক ইমপ্রুভ করেছি, কিন্তু ইমপ্যাক্টটা রাখতে পারিনি। হ্যাঁ, অনেক ইমপ্রুভ করেছি, আমি বলবো না ইমপ্রুভ করিনি, অনেক চেষ্টা করেছে ক্রিকেট বোর্ড বা সেকেন্ড ডিভিশন, ফার্স্ট, কিন্তু যেভাবে আপনি যে দল টেস্ট খেলে, মানে ওয়ার্ল্ড কাপের উপর জায়গায় খেলে,
টেস্ট তো এর চেয়ে তার কোনো উপরে কিছু নাই। ওই জায়গায় কিন্তু আমরা এই যে ওমান বলে ওরা আজকে ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে নির্দ্বিধায়, তারা কিন্তু কখনো ওয়ার্ল্ড কাপ খেলেনি, তারা কিন্তু এমন নয় যে যে স্টাবলিশ দল বা টেস্ট দল। তো ওই একটা জায়গায় আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা বড় একটা মেসেজ আমাদের জন্য, আমাদের ক্রিকেটকে আরও বড় ফিউচার কনসিস্টেন্ট বলেন বা কন্টিনিউ বলেন বা প্রসেস বলেন, এটা ইমপ্রুভ করা হলে আপনাকে আরো অনেক কাজ করতে হবে। আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, আমরা কিন্তু 11 ওয়ার্ল্ড কাপের কো হোস্ট ছিলাম, 14তে টি20 পুরোটা করেছি, কিন্তু তারপরও এখন যখন আবার পরের ধাপে যেতে হচ্ছে তখনও বলতে হচ্ছে আমাদের এতগুলো ভেন্যু রেডি করতে হবে। মানে আপনি ওই প্রিপারেশন পার্টের কথা বলছেন। আমরা একটা মাঠ বানাতে পারি না। আমি ওই একটা প্রোগ্রামে কোন চ্যানেল আমাকে খেয়াল নেই, আমি উপস্থাপনা করেছিলাম, তখন ওই সময় মিস্টার গাজী আসম লিপু ছিলেন, মাহবুবানাম আসছিলেন আমার অনুষ্ঠানে, আকরাম খান আসছিলেন। আমরা একটা মাঠ তৈরি করতে পারিনি, স্টেডিয়াম না, কিন্তু ওই জায়গায় যেভাবে উন্মোদনা ছিল 2011-তে, আপনার মনে আছে কিভাবে দর্শকরা ভোর 4টা পর্যন্ত লাইনে ব্যাংকের টিকিট নিয়েছে। তো ওই জায়গা, আর যেহেতু আমাদের আপা পিএম বলেন ইটস ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট স্পোর্টস অ্যান্ড স্পেশালি ক্রিকেট, উনি এত ওই জায়গায় আমরা কিন্তু মানে এটা দুঃখজনক বলেন বা যাই বলেন, আরও আমি হয়তো অনেক কথা এভাবে বলা যায় না, আমি খুবই কষ্ট পাই। ওয়েস্ট ইন্ডিজ আমি 2007 ওয়ার্ল্ড কাপে খেলেছি, এত ভেন্যু, ওই সময় ওয়েস্ট ইন্ডিজ 7টা মাঠ বানিয়েছে। ইন্ডিয়া এত ভেন্যু, যেখানে 26 বছর পর টেস্ট একটা ম্যাচ হয়েছে, ওরাও 6টা মাঠ বানিয়েছিল 2011 ওয়ার্ল্ড কাপে। কিন্তু আমরা স্টেডিয়াম তো দূরে থাক, আমরা ছোট ছোট মাঠ, সেটা হোক যোধপুরে, সেটা হোক গাজীপুরে, সেটা হোক মাওয়াতে, অনেক খাস জমি আমরা কিন্তু তৈরি করতে পারি না। ঢাকার আশেপাশে না হলেও সিলেটে হয়েছে মাঠ, সিলেটে ভালো দুটো মাঠ হয়েছে, অনেক ভালো। ইটস নট এনাফ। আমাদের ক্রিকেট যে পর্যায়ে চলে গেছে, উইচ ইজ নট এনাফ। আমরা এখনো স্ট্রাগলিং করি আমাদের সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের মাঠের জন্য। ইউনিভার্সিটি মাঠ ভাড়া নেই। আচ্ছা, আমরা যেহেতু বিশ্বকাপ আছে, আবার একটু বিশ্বকাপে ফিরে আসি, যেহেতু এগুলো কথা বলার তো আসলে সুযোগ থাকবে এবং উন্নতির আসলে শেষ নেই, এটাও সত্যি কথা। আমরা বিরতিরও খুব কাছাকাছি আছি। বিরতির আগে আবার একটু ছোট্ট করে বাংলাদেশ প্রসঙ্গে এসে আমরা বিরতিতে যাব। বাংলাদেশ কি আপনার কাছে মনে হয় যে খুব বেশি সাকিবমুখী হয়ে থাকছে এবারের এই টি20-তে? আমার কাছে মনে হয় হওয়া উচিত না, কিন্তু যখন আমরা একটা ফ্রন্ট অফ মিডিয়া বলা উচিত না। কোচ একটা কমেন্ট করেছিলেন কে মাথায় রাখতে হবে সাকিব আমাদের মেইন প্লেয়ার খেলেনি, তো উইচ ইজ নট রাইট। কেন আমরা বাংলাদেশ টিম এখনো ওই পর্যায়ে যাই নাই কে ওয়ান ম্যান শো করে আমরা জয়লাভ করবো। অবশ্যই সাকিবের ইম্প্যাক্টটা ভেরি ইম্পর্টেন্ট হয়। কেন 4 ওভার আপনাকে ব্যাটিং দিচ্ছে, আপনাকে সেফ ফিল্ডিং দিচ্ছে। তাহলে আমরা ম্যাচ জয়লাভ করতে হলে আপনাকে সাকিব মুহিদ আপনি আশা করেন, which is not right, এটা আমার কাছে মনে হয় না। আপনাকে ও পারফর্ম করবে, ইম্পর্টেন্ট পারফর্ম করবে, বাট সাথে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন ব্যাকবোন অফ মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, ভেরি গুড টি20 প্লেয়ার। বোলিং এ মুস্তাফিজ, আপনার বোলিং এ মুস্তাফিজ, আপনার যদি ট্রু উইকেট থাকে, আমার বিশ্বাস এই যে সৌম্য লিটন বা প্রথম 3 ব্যাটসম্যান যে তাদের একটা 6 ওভারে একটা রোল প্লে করে যদি ভালো, তাহলে ভালো করা সম্ভব। কেন ওই 6 ওভার which is very important এই ফর্মেটে যে ট্রু উইকেট থাকে। আমরা হয়তো এই বিষয়গুলো আজকেই মিলানোর সুযোগ পাবো রাত 8টায়, যে এগুলো যদি না হয় তাহলে কিন্তু বিশ্বকাপটা আবারও একটু বেশি শঙ্কার মধ্যে পড়ে যাব। মানে উই হোপ যে আমাদের টপ অর্ডার ভালো পারফর্ম করবে। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছি। বাংলাদেশ প্রথম দিনে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে, আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হয়ে বিশ্বকাপ কভার করছেন আমাদের রিপোর্টার মাঝার। তিনি ওমান থেকে আমাদেরকে জানাচ্ছেন সবশেষ যে খবরাখবর এই ম্যাচ কেন্দ্র করে। আর কিছুক্ষণ পর শুরু বিশ্বকাপ টি20, সে ধামাকা অপেক্ষা করছে এখানে ওমানে। ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন, ভক্ত যারা রয়েছেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন শুরু হবে টি20 বিশ্বকাপ। আর কিছুক্ষণ পরে শুরু হচ্ছে এবং সেই উন্মাদনা তো অবশ্যই রয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সেই আগ্রহ উন্মাদনা বেশি, কারণ বাংলাদেশ দলকে সাপোর্ট করেন এবং বাংলাদেশ ক্রিকেট পাগল একটা জাতি, সবাই ক্রিকেটটা পছন্দ করেন। তবে এতটা পছন্দ কিন্তু ওমানে নেই বা দেখা যায় না। তারপরেও যারা ক্রিকেটটা ফলো করেন তাদের মধ্যে কিন্তু সেই উন্মাদনা রয়েছে। তবে একটা ছোট বিষয় রয়েছে যেটা কিনা খুব একটা ইতিবাচক নয় সমর্থকদের জন্য, কারণ খুব বেশি দর্শক খেলা দেখতে পারবেন না মাঠে বসে। মাত্র 3000-এর আশেপাশে দর্শক মাঠে খেলা দেখতে পারবেন। সেটা একটা সমস্যা, কারণ যে স্টেডিয়ামটা রয়েছে সেখানে ধারণ ক্ষমতা খুবই কম। তারপরেও কিন্তু উন্মাদনার একটুও কমতি নেই। বাংলাদেশি যারা সমর্থকরা রয়েছেন তারা অনেক আগে থেকে টিকিট কালেক্ট করার চেষ্টা করেছেন। বিশেষ করে বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ এই গ্রুপের অন্যতম একটা বড় ম্যাচ ভাবা হচ্ছে, যেটা কিনা কথার লড়াইও শুরু হয়ে গেছে। আমরা দেখেছি স্কটল্যান্ড থেকে বলা হচ্ছে তাদের
ক্রিকেটাররা বলছেন, কোচিং স্টাফ বলছেন যে বাংলাদেশকে তারা হারাতে পারে এবং এই গ্রুপে তারাই ফেভারিট, এইভাবে কথা বলেছে। এবং বাংলাদেশ দল হয়তো সেটা পাত্তা দিচ্ছে না, তবে এটাও ঠিক যে বাংলাদেশ যে ফর্মে রয়েছে তাতে বাংলাদেশকে একটু চিন্তা করতে হচ্ছে। অবশ্যই বিশ্বকাপের যেই উন্মাদনা সেটা শুরু হলে আরও বেশি পাওয়া যাবে সেই উত্তেজনা, উন্মাদনা এবং উচ্ছ্বাসটা হয়তো বা ম্যাচ যখন শুরু হবে তখন আরও বেশি পাওয়া যাবে। যদি ম্যাচ নিয়ে কথা বলতে হয়, বাংলাদেশি ম্যাচ নিয়ে সবসময় আগ্রহ বেশি থাকে, যেটা একটু আগেই বললাম যে প্রবাসী বাংলাদেশিরা অনেক আগে থেকেই চেষ্টা করছেন টিকিট কালেক্ট করা, যদিও পাননি কারণ ধারণ ক্ষমতা খুবই কম। এর আগেও আমি দেখেছি গত 2 দিন আমি যখন মাঠে গিয়েছি তারা চেষ্টা করেছেন কীভাবে টিকিট কালেক্ট করা যায়, যদিও টিকিট অনেক আগেই সোল্ড আউট হয়ে গেছে, তো অনেকেই পাননি, হতাশায় ফিরে গেছেন। তারপরে কিন্তু মাঠের বাইরে তারা থাকবেন, আমি যতটা জানতে পেরেছি বা কথা বলেছি, তারা বাংলাদেশ দলকে সমর্থন দিবেন এবং আশা করছেন যে বাংলাদেশ দল জয় পাবে। আর যদি স্কোয়াড নিয়ে কথা বলি, সেখানে বলতেই হচ্ছে যে বাংলাদেশ দল একজন পেসার নিয়ে, যেটা কিনা মিরপুরে আমরা যখন খেলা হয়েছে তখন স্পিনার বেশি ছিল, সেটা না করে একজন পেসার বেশি নিয়ে খেলা হবে, কারণ এই উইকেটটাতে ঘাস রয়েছে, পেসাররা সুবিধা পাবেন। মাঝারকে অনেক ধন্যবাদ সবশেষ আপডেট জানানোর জন্য। জাভেদ ভাই, ওমানের ম্যাচ আমাদের রিপোর্টার সেখানে কাভার করছেন, ওখানে কিন্তু এবার যে কোভিড টাইমে বিশ্বকাপ হচ্ছে, কাভার করাটাও আগে যেভাবে ওয়ার্ল্ড কাপ কাভার হয়েছে এভাবে হচ্ছে না, রিপোর্টাররা সবাই সেখানে বেশ নাজেহাল বলতে হয় এখন পর্যন্ত। তারপরে কোভিড টাইমের এই যে ওয়ার্ল্ড কাপ, আপনি এটাকে কিভাবে দেখছেন? ইয়েস, অফকোর্স, যেভাবে 2 বছর আমরা কোভিডকে নিয়ে নট অনলি স্পোর্টস এত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইজ ম্যাসাকার হয়েছে, তো ওই জায়গার মধ্যে স্টিল কোভিড অন, হয়তো কন্ট্রোলে আছে বিদায় এই টাইপের সিকিউরিটি দিয়ে বা বায়াবাগুলো থেকে করছে। আমি মনে করি এটা অনেক ভেরি টাফেস্ট জব, কারণ ক্রিকেট হচ্ছে সারাদিনের খেলা, একটা মিডিয়া সারাদিন খেলা দেখে, আবার একটা ইন্টারভিউ কভার করতে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ব্যাটসম্যান, তো সব কিছু মিলিয়ে এত সহজ হয় না। হয়তো আমরা এখানে বসে কমেন্ট করে দিই, এটা করলে পারতো, ওইটা করলে পারতো। একটা ওয়ার্ল্ড কাপের মতো আর সব সুপারস্টাররা খেলে, মেগা স্টাররা খেলে, ইটস নট যে পাড়ার ক্রিকেট কিছু হইলে, একটা যদি বান্ডেল আউট হয় এটা ম্যাসাকার নিউজ হবে। তো ওই একটা কারণে সব কিছু কন্ট্রোল করে মানে বিশ্বকাপ কন্টিনিউ করা, ইন্ডিয়াতে ছিল, এখানে নেওয়া, আয়োজক ইন্ডিয়া, কিন্তু তারা সেখানে করছে না। তো ওই সব কিছু মিলিয়ে আমি মনে করি এটা ক্রিকেটের জন্য একটা অনেক বড় পাওয়া, কারণ ইন ফিউচার যেগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন বা যেটাই বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, ফিক্সচারগুলো অন থাকা এটা অনেক বড় পাওয়া হবে। কেন এটা একটা বড়, মানে এর চেয়ে বড় মোড়া হইতে পারে। একই সঙ্গে কি আমরা মানে বাংলাদেশেও তো এখন কোভিড সিচুয়েশন বেশ ভালো, মানে ওরকম না, কিন্তু ওয়ার্ল্ড কাপে যেহেতু সবাই জমায়েত হয়ে খেলা দেখবে বা একটা গ্যাদারিং হবে, কিন্তু বিভিন্নভাবে, সেটা ঘরের ভিতরেই বলেন বা বাইরেই বলেন, সেক্ষেত্রে আমরা মনে হয় একটু সবার প্রতি এই আহ্বান আপনার মাধ্যমে জানাতে পারি যে তারা যাতে স্বাস্থ্যবিধিটা মেনেই এই কাজগুলো করে। বরাবরই আমরা বাঙালি অনেক উদাসীন, মানে এত ডিজাস্টার অবস্থায়ও আমরা তো মানে এটা মেনটেন করতাম না। আমি মনে করি যারা আমরা মিডিয়া ফলো করি বা যারা আমরা নর্মাল সেন্সিবল লোক, আপনারা এনজয় করেন, কিন্তু আমার কাছে মনে হয় সবসময় কেন এটা মাথায় রাখবেন, আমরা যে পর্যায়ে আছি বাংলাদেশ, এখন আমরা সেফ না, যে যতটুকু পারা যায় আপনি বাইরে গেলে বা মাস্ক পরে যান, আমরা সবাই বলি। তো এটা আপনার যাতে নিজের জন্য করি, কারোর জন্য করি না, আপনাকে নিজে বাঁচেন তারপর অন্যকে বাঁচান। হ্যাঁ, বিশেষ করে গ্যাদারিং যখন একসাথে অনেকে মিলে দেখা হবে, সেই ক্ষেত্রে স্পেশালি হলগুলোতে যদি বাংলাদেশ দল খেলছে, ওখানে খুব ইউনিভার্সিটিগুলো খুলে গেছে, ওই একটা জায়গায়, বাসায় যেমন আপনার ফ্যামিলি মেম্বারই আছেন, ওরা হয়তো বের হচ্ছেন না, কিন্তু হলগুলোতে খুবই ইম্পর্টেন্ট। বা আমাদের টিএসসি মোড়ে টিভি লাগানো হয় বাংলাদেশে খেলার দিন। স্পোর্টস নিয়ে এবার জানেন যে স্কটল্যান্ড আপনি একদম যে হেসে খেলে জিতে যাবেন, ইটস নট লাইক, দিস ইজ নট পাপুনিগিনি আপনার হেসে খেলে জিততে পারবেন। আর ক্রিকেট বলে কথা, আবার T20 ফর্মেট বলে কথা, 3 জায়গায় কিন্তু আপনার মাইনাস পয়েন্ট আছে। কারণ স্কটল্যান্ডে আমি খেলেছি, আমি ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলেছি, ওদের ছোট্ট একটা লিগ হোক, সেটা 5th ডিভিশন, কিন্তু এত অর্গানাইজ, এত প্রফেশনাল ভাবে খেলে ওরা, বাচ্চা আন্ডার 12 বা আন্ডার 13 এত গুছিয়ে খেলে, মানে মাঠ বলেন, সময় বলেন, সবই সিস্টেমেটিক। আমাদের তো মানুষ বাংলাদেশে গিয়ে, মানে বাংলাদেশ দলে গিয়ে ওই ফ্যাসিলিটিস পায়, কে মুশফিক বা তামিম মাঝখানে প্র্যাকটিস করে, কিন্তু ওদের তা না। স্কটল্যান্ড কিন্তু তার মধ্যে তাদের ম্যাচ উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তারা নিজেদের মধ্যে যে ম্যাচগুলো খেলে, আপনি যতই প্র্যাকটিস করেন, এন্ড অফ দ্য ডে আপনার ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। ওরা যেটা বললেন ভাস্টলি এক্সপিরিয়েন্স কেন হয়েছে ম্যাচ খেলে, এমনি তারা ইন্টারন্যাশনাল তো খেলেছে, 50টা খেলেছে আপনি বলছেন সব কিছু, তারা তাদের ক্লাব যে ওগুলো তারা খেলেছে উইথ, তারা যে স্কটল্যান্ডের যে কন্ডিশন, টাফ কন্ডিশন, সহজ না, বল মুভ করে, বল সুইং করে, যখন এই ব্যাটসম্যানরা এগুলো উইকেট পায়, তারা কিন্তু একদম মজা পেয়ে যায়, স্ট্রোক খেলা যায়। এটা কিন্তু প্লাস পয়েন্ট ওদের, আমাদের কিন্তু মাইনাস পয়েন্ট। বোলারদের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি, এই জায়গাটা টাফ কন্ডিশনে খেলে এখানে আসছে, বল একদম ব্যাটে আসবে, এত মুভ করবে না, ওই একটা জায়গায় অলওয়েজ ভয় কাজ করে। আর একটা বড় ভয় কাজ করে কেন, বাংলাদেশ কিন্তু ফেভারিট, অলওয়েজ কিন্তু ফেভারিট একটা প্রেশারে থাকে,
কি আমাদের জিততে হবে ম্যাচটা, জিতলেই এটা নর্মাল ক্রিকেট, হারলে এটাই নিউজ। আর যেহেতু স্কটল্যান্ড সেভাবে আমরা নাম শুনি না কেন, যেহেতু ওরা ওয়ার্ল্ড কাপ তেমন খেলে নাই বা টেস্ট ম্যাচে এখনো আসে নাই, ওইভাবে মাত্র আসছে, তো ওই একটা জায়গায় কিন্তু সাধারণ মানুষ জানে না, বলে স্কটল্যান্ড তো খেলেই না, আমরা কেন ভালো খেলবো, কেন জয়লাভ, মানে একটা সতর্ক ক্রিকেট খেলতে হবে বাংলাদেশ। এটা নট গ্যারান্টেড। দুইটা কারণ, একটা হচ্ছে দে আর অলরেডি প্লেড লট অফ ম্যাচেস ইন টাফ কন্ডিশন, আরেকটা হচ্ছে যে আমরা টি-20 খেলছি, 120 বল, ফিরে দাঁড়ানোর সুযোগটা খুব কম। সেটাই আরেকটা বোধহয় বড় চ্যালেঞ্জ। যেমন প্রথমে আমরা ওমানে খেলছি, এরপরে যদি দুবাই, শারজা এবং আবুধাবির কথাও বলি, এই জায়গার ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করাটা কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এর আগে আমরা যদিও খেলেছি বিভিন্ন সময়, তারপরে ওখানকার যে গরম, হিউমিড যে কন্ডিশন, এগুলো মিলে কিন্তু একটু চ্যালেঞ্জটা একটু বেড়ে যায় ক্রিকেটারদের। দেখেন প্রফেশনাল লেভেলতে এটা কোনো এক্সকিউজ হতে পারে না, সেটাই আপনাকে ওইটাই, আপনি টপ প্লেয়ার বা আপনি টপ টিমে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। প্রফেশনাল লেভেলে যদি মানে মাইক বাউচার এখানে আসছিলেন, উইকেট কিপার ছিলেন সাউথ আফ্রিকার, ওনাকে বলতে প্রাইম মিনিস্টার হলে কি করতেন, বলে আমি পুরো বাংলাদেশকে এসি করে ফেলতাম। আচ্ছা, দ্যাট মিনস ওরা এত গরম ফিল করতে, আমাদের তো আমরা গরমে ওটা ইউজ টু, কিন্তু আপনি তখনই ভালো খেলবেন যে আপনার কোনো এক্সকিউজ যাওয়া যাবে না। ইটস নট স্কুল ক্রিকেট, কে বল গড়িয়ে গিয়েছে বা বল গরম। আমার মনে হয় প্রফেশনাল লেভেলে প্লেয়াররা এভাবে চিন্তা করে না, তারা তাদের পারফরমেন্স, তাদের প্রিপারেশন, তাদের ইনজুরি, এগুলো নিয়ে চিন্তা করে, ওয়েদার কী হবে, উইকেট কী হবে বা আম্পায়ার কী হবে, ওই একটা বলের খেলা। আমার মনে হয় টপ প্লেয়াররা এট এ টাইম ওয়ান বল খেলে। আচ্ছা, আরেকটি ম্যাচের কথা যেটা আমরা ওমান বা পাপুয়া নিউগিনির কথা বলি, স্কটল্যান্ড কিন্তু প্রফেশনাল ক্রিকেট খেলে, তাদের লিগগুলো আপনি যেটা বলছিলেন, কিন্তু ওমান বা পাপুয়া নিউগিনি সেখানে কিন্তু অপেশাদার খেলোয়াড়ের সংখ্যাই বেশি এবং অভিবাসী, এটা আমরা খুব দেখি। এভাবে কিন্তু অতীতেও আমরা অনেক দলকে দেখেছি ক্রিকেট খেলেছে, কিন্তু টেকসই হয়নি। আপনার মনে থাকার কথা হংকং খেলতো এক সময়, মানে এখন ভালো ক্রিকেট খেলেছে, সেখানেও এরকম ছিল, বা ইভেন আরব আমিরাত মানে ইউএই টিম হিসাবে এক সময় খুব ভালো করেছে, আইসিসি টপ টিম ছিল মানে ওই পরের লেয়ারে। তো ফলে এই টিমগুলো কি টেকসই হবে বলে আপনার মনে হয়, এই ওমান বা যে পাপুয়া নিউগিনির কথা বলছি? পাপুয়া আমি হ্যাভ নো আইডিয়া, কিন্তু ওমানের সাম আইডিয়া, বিকজ তারা কিন্তু আন্ডার-19 টিম আছে, তাদের মাঠের ফ্যাসিলিটিস, পয়সা আছে, তারা যদি ওইভাবে তারা স্পোর্টসকে মাথা ঘামায়, যদি ক্রিকেট খুব কম দেশ খেলে, হংকংয়ের যেমন একটা সুযোগ নাই কিন্তু অনেক জবাব দিলে আরবিদের মানে টাকা, তো ওই জায়গায় ইভেন ইন্ডিয়ান পাকিস্তানে বেশি ইনভলভ, হংকংয়ে তেমন না, হয়তো আমাদের কিছু বাঙালি আছে, কিছু আছে, কিন্তু এই জায়গাটায় প্রচুর ইন্ডিয়ান পাকিস্তানি, যদি আমি ভুল না বলে থাকি, হ্যাঁ ওমানে। তো ওই একটা জায়গায় আমার মনে হয় সুযোগ থাকে, ওরা কিভাবে প্ল্যান করে ওদের ফিউচার ক্রিকেট নিয়ে। তারা যদি শখে ওয়ার্ল্ড কাপ করে তাহলে হবে না, ক্রিকেট আপনার লম্বা সময় চিন্তা করতে হবে, যে কোনো স্পোর্টসেই, স্পেশালি ক্রিকেটটা বেশি কেন, সারা দিনের খেলা। আচ্ছা, এই গ্রুপ থেকে মানে আমরা তো বাংলাদেশকে ফেভারিট, এটা সবাই বলবে, কোনো সন্দেহ নেই। সেকেন্ড টিম হিসেবে আপনার কি মনে হয়, মানে স্কটল্যান্ডের জন্য ওমান বা এই দুটোর মধ্যে পাপুয়া নিউগিনি আমার মনে হয় রেসে থাকবে না, আপনার তো তাই ধারণা? না না, আমি স্কটল্যান্ডকে অলওয়েজ এগিয়ে রাখবো ওমানের চাইতেও একটু, যদিও তারা স্বাগতিক। হ্যাঁ, যতই স্বাগতিক থাক, স্কটল্যান্ড ওইভাবে প্রফেশনাল দিক দিয়ে আইসিসি খেলেছে ওরা, মানে এই গ্রুপের প্রথম ম্যাচটাই সবচেয়ে কঠিন ম্যাচ হয়ে যাচ্ছে বাংলাদেশ। আমার কাছে মনে হয় প্রথম ম্যাচটা বাংলাদেশে মানে এমন না যে উইদিন নাইট আমরা খেলে জিততে হবে, বারবারই বলছি যে আপনি হেসে খেলে জিততে পারবেন না, আপনাকে পারফর্ম করে, যদি বাংলাদেশের স্ট্রেংথ আছে, যদি 80% এক্সিট করতে পারে, তাহলে আমরা তাদের পারফর্ম করতে পারি, সে সাকিব হোক, মুশফিক হোক বা মুস্তাফিজ হোক বা যেই হোক, 80% যদি বাংলাদেশ তার অ্যাবিলিটি খেলতে পারে, তাহলে এতটা চিন্তার বিষয় নাই। বাংলাদেশের বোলিং নিয়ে আপনি একটু চ্যালেঞ্জের কথা বলছিলেন, যেহেতু আইসিসির উইকেটে ট্রু উইকেট থাকবে। আমরা অলরেডি দেখেছি দুটো প্রস্তুতি ম্যাচেই শরীফুল 40-এর উপর রান দিয়েছেন, তাসকিন 67 রান দিয়েছে, হ্যাঁ মানে তাসকিন দুটো উইকেট পেলেও খুব ভালো বোলিং যে হয়েছে বলা যাবে না। আবার একটা ম্যাচে সৌম্য কোইন্সিডেন্ট এক ধরনের বলতে হবে, 2 উইকেট পেয়েছেন 12 রানে, সাকিব মানে খেলেননি, মুস্তাফিজ এক ম্যাচ খেলেছেন। তো সব মিলে বোলিং ইউনিটটা তো খুব পরখ করা গেল না, মানে একটা ইউনিট হিসাবে এই মোমেন্টে, যদিও আমরা আগে সিরিজ খেলেছি সেটা আলাদা কথা। দুইটা কথা, একটা যদি বাংলাদেশের ট্রু উইকেট থাকে বাংলাদেশ টাফ হবে, যদি স্লো উইকেট থাকে, আমাদের মতো স্লো উইকেট না, মানে একটু স্লো থাকলে ওদের স্লো উইকেট বাংলাদেশের প্লাস পয়েন্ট, এই উইকেট আমরা খেলে ইউজ টু। বাট বোলিং এর চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, কিন্তু আমার প্লাস পয়েন্ট আছে এখানে দুইটা, একটা হচ্ছে মুস্তাফিজ, ওয়াসলি এক্সপিরিয়েন্স, আর এস্টাবলিশ বোলার, প্রুভেন বোলার, ইকোনমিকে বলেন বা হয়তো উইকেটে উনি 4-5টা উইকেট নেন না, কিন্তু উনি 2টা উইকেট নেন, কম রান দেন। ইভেন এই যে আমাদের আইপিএল এর কথা যেহেতু বলছেন, আমি একটা জিনিস যোগ করি খালি, মানে যে পেসারের হাতে স্লোয়ারের দখল খুব ভালো, জি, তার স্লো উইকেট হোক আর ট্রু উইকেট হোক, মানে এটা কাজে লাগেই না। একটা বড় কি আপনার ট্রু উইকেটে বল ব্যাটে আসে, যখন স্লো উইকেট থাকে ওই স্লোয়ারটা আরো এফেক্টিভ হয়, হ্যাঁ, তো ওই জন্য একটা প্লাস পয়েন্ট। সেম সাকিব
উইকেটকে খুব টপ ইউজ করে, আর ও এস্টাবলিশড ওয়ার্ল্ডের 1 নম্বর বলে বলছে, ও রিড করে এই উইকেট আমি কি বল করবো। যদি উইকেটে একটু হেল্প থাকে, সাকিব হয়তো 6 উইকেট নেবে না, 5 উইকেট নেবে না, 2 উইকেট 4 ওভার 22 রান বা 28 রান দিয়ে 2 উইকেট, ওটা ভাইটাল হবে। ওই একটা বোলিংয়ের পরীক্ষা না করা হলেও ওই জায়গায় আমি স্বপ্ন দেখছি কি আমাদের 5টা বোলারের মধ্যে ওরা তো ভালো করতেই হবে, এই দুটো একটা অনেক এগিয়ে আছে, ওরা যদি পারফর্ম করে তাহলে বোলিংয়েতে একটু গুছিয়ে যাবে। সেটাই। আমরা যদি একইভাবে মানে ওমানের দিক থেকে, মানে ওমানের যে কন্ডিশন, যে জায়গা, বাংলাদেশ আপনার কাছে যা দেখলেন এই পর্যন্ত, ফলো করলেন, বাংলাদেশ কি মানিয়ে নিতে পেরেছে বলে আপনার মনে হচ্ছে সবকিছু মিলিয়ে? যেভাবে আমরা মানে বিফোর ওয়ার্ল্ড কাপ যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। মানা নেওয়া তো প্রফেশনাল লেভেলে আমি আগেও বলেছি, অল্প সময় মানায় নিতে হবে, আপনাকে মানায় নিতেই হবে যে কোনো অবস্থা। প্র্যাকটিস ম্যাচ না খেলেও স্টেট বড় ম্যাচ খেলে, কিন্তু যদি ভালো ম্যাচ খেলে ভালো হতো। বাট তারপরেও যেটা বলছি যে এখানে সুযোগ যেমন নেগেটিভ তেমন পজিটিভও। বেশি চিন্তা, বেশি প্ল্যান ব্যাকফায়ার করতে পারে, কিন্তু সুযোগ কম। আপনি বেশি ম্যাক্সিমাম 25 বল খেলবেন টপ প্লেয়ার, বা 35 বল যদি টপ অর্ডার খেলে, পুরোটা হয়তো 50 বল খেলে, 50 বলে আপনি 85 বা 75 রান করলেন। 120 স্ট্রাইকের আমার জন্য 125 ম্যাক্সিমাম। আপনি রাসেল হবেন না, আপনি গেইল হবেন না, কি আপনি 150 স্ট্রাইকের হবে। তো ওই একটা জায়গায় মানা নিতে পারেনি, কিন্তু সুযোগ আছে। যদি বেটার উইকেট পায় বাংলাদেশ, আমার মনে হয় সুযোগ আছে মানিয়ে নেওয়ার। সেটাই। জাভেদ ওমর, আমরা তো আরো আলাপ করব, তবে তার আগে আমরা যেহেতু ওমানের প্রস্তুতি নিয়ে কথা বলছি এবং ওমানের জন্য এটা একটা স্মরণীয় ঘটনা বিশ্বকাপ আয়োজন, আমাদের সেই প্রস্তুতি নিয়ে আরেকটি রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টটা দেখবো, তারপরে আলোচনায় ফিরবো। থ্যাংক ইউ। তৈরি ওমান বিশ্বকাপ শুরু করার জন্য, টি-20 বিশ্বকাপ তাদের জন্য স্মরণীয় একটা দিন হতে যাচ্ছে আজ। আমরা ওমানের সেই প্রস্তুতিটা একটু দেখে আসবো। বড় এক উপলক্ষ ওমানের জন্য, এ যেন উৎসব আনন্দের দিন, ক্রিকেট রঙে রঙিন হওয়ার সময়। মাস দিন পেরিয়ে অপেক্ষা নেমে এসেছে ঘন্টার কাঁটায়। প্রথমবার বিশ্বকাপ আয়োজনের সঙ্গী স্মরণীয় করে রাখতে কোনো কমতি নেই কর্তাদের। 2012 সালে ওমানের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়ামটি প্রস্তুত হলেও প্রথম ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়েছে 7 বছর। এর 2 বছরের মাথাতেই বিশ্বকাপের মতো বড় আসরের সাক্ষী হতে যাচ্ছে। পাহাড়ে ঘেরা আমরাত স্টেডিয়াম যেমন দৃষ্টিনন্দন, তেমনই টি-20 ম্যাচের জন্য রোমাঞ্চকর, যেখানে ব্যাটে বলে লড়াইটা হয় সমান। 30 ম্যাচে প্রতি উইকেটের জন্য বোলারদের গুনতে হয়েছে 22 রান। ব্যাটাররা বোলারদের সমীহ না করে ওভার প্রতি তুলেছে 7.5 করে রান। 2012 সালে একবারই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও স্কটল্যান্ড। সেবার বাংলাদেশকে হারিয়ে চমক দিয়েছিল দলটি। ওমানের এই মাঠে অভিজ্ঞতার দিক দিয়েও এগিয়ে স্কটিশরা। 3 ম্যাচে 2 জয় 1 হার। আয়ারল্যান্ডকে হারিয়েছে 180 রান চেজ করে। বাংলাদেশের সঙ্গী একমাত্র প্রস্তুতি ম্যাচ। টস হয়ে দাঁড়াবে বড় ফ্যাক্টর হিসেবে। এই মাঠে শুরুর দিকে ব্যাট করা কঠিন, সময়ের সাথে সহজ হয় উইকেট, সেজন্য রান তাড়া করাই সহজ। পরিসংখ্যানও বলছে সে কথা। 30 ম্যাচে 19 বার জিতেছে পরে ব্যাট করা দল, একটা হয়েছে টাই। শুধু ওমান নয়, সারা বিশ্ব অপেক্ষায় রয়েছে টি-20 বিশ্বকাপ শুরুর। মরুর বুকে শুরুটা হোক দুর্দান্ত, রোমাঞ্চকর, যা চলতে থাক শেষ পর্যন্ত, এমনটাই প্রত্যাশা সবার। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। আমরা ফিরছি আলোচনায়, আমাদের সঙ্গে আছেন জাভেদ ওমর বেলিম। ওমান তৈরি, আমাদের হাতে সময়ও খুব বেশি নেই। আমরা বিশ্বকাপের আজকে প্রথম দিনে বাংলাদেশ স্কটল্যান্ড, সোজা সাপটা ফেভারিট তো বাংলাদেশ, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, ফিল্ডিং কতটা মানে ভাইটাল রোল প্লে করবে এই ম্যাচ, বাট থ্রু আউট ওয়ার্ল্ড কাপ আমার মনে হয় খুব বড় একটা বিষয় ফিল্ডিং টি-20-তে। এই একটা জায়গায় যেভাবে আমরা ওয়ানডেতে অনেক টপ ব্যাটিং করেছি, কিন্তু টেস্ট ম্যাচে কিছু ভালো ব্যাটিং করেছি, টি-20 এই একটা জায়গায় আমরা ওয়ার্ল্ডের 2-3 নাম্বার দলে থাকতে পারিনি। যেটা জিম্বাবুয়ে যেন স্টার্ট করেছিল, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ স্ট্রাগলিং করেছে, কিন্তু তারা ফিল্ডিং 1 নাম্বার। এই একটা জায়গায় আমরা সেভাবে এস্টাবলিশড হতে পারিনি, বা এক হিসাবে ধারাবাহিক হতে পারিনি, কখনো খুব ভালো, কখনো খুব খারাপ। এই আপনি যদি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজ দেখেন, এই একটা জায়গায় আমরা ফিল্ডিং কিন্তু ভালো করেছি। 100% ক্যাচ ধরেছিলাম এগেন্স্ট অস্ট্রেলিয়া সিরিজ। ওই জায়গায় কিন্তু অনেক প্লাস পয়েন্ট রয়েছে আমাদের, কিছু ব্রিলিয়ান্ট ক্যাচ আর কিছু 100%। কিন্তু ওই একটা জায়গায় আমার মনে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই একটা জায়গায় কোনো সুযোগ থাকছে না কনসিডার করার, অ্যাজ লং অ্যাজ বাংলাদেশ ক্রিকেট কনসার্ন বা বাংলাদেশ দলের কনসার্ন। বিকজ অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া তাদের রিকভারি করার সুযোগ থাকে, কিন্তু আমরা যে দল এখন 1 নম্বর দল বা 4 নম্বর দল হতে পারিনি, টি-20 বলেন, টেস্ট বলেন বা ওয়ানডে বলেন। এই একটা জায়গায় যদি আমরা আরও একটু এক্সট্রা এফোর্ট দিই থ্রু দ্য ওয়ার্ল্ড কাপ, যেগুলো সুযোগ আসবে কাজে লাগাবো, ফলোড বাই ব্যাটিং অ্যান্ড বলিং, তাহলে মনে বাংলাদেশ একটু দূরে যাবে, যতটুকু যাওয়ার কথা ওর চেয়ে দূরে যাবে এই একটা জায়গায়।
জাভেদ বেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশা করছি সামনে অন্য কোনো দিন আপনার সঙ্গে আবারও দেখা হবে। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল ফ্রি হিটের আজকের আয়োজন। বাংলাদেশ স্কটল্যান্ড, এই ম্যাচটি শুরু হবে রাত 8টায়। তার আগে বিকেল 4টায় ওমানের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি। আর শুরু হয়ে যাচ্ছে টি-20-র ধামাকা। আপনারা সবাই নিশ্চয়ই ম্যাচ দেখবেন এবং বিশেষ করে বাংলাদেশ যাতে জয় দিয়ে আসর শুরু করে এবং সেটা বিশ্বকাপে সহজ করে দেয় বাংলাদেশের পথ চলা, সেই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি।